আর এখানে প্রসাদ কি প্রত্যেক দিন পাওয়া যায়? প্রত্যেক দিন। আচ্ছা, বছরের কোনো সময় প্রসাদ বন্ধ থাকে এরকম কোনো না ব্যাপার না আছে? না, প্রতিদিন। বলছি আজকে কি মেনু হচ্ছে একটু বলতে পারবেন? ধোকা। এক মিনিট। রাখাল রাজা মন্দিরের পথে বাঁদিকে রাস্তার ধারেই এই জগৎ গৌরী মায়ের মন্দির। ছায়া ঘেরা সবুজের মাঝে অবস্থিত এই রাখাল রাজার মন্দির হলো গোপালদাসপুরের শান্তিনিকেতন। স্বপ্নাদেশে এই যমুনা নামক পুকুর থেকেই ভাসমান নিম কাঠ তুলে তৈরি করানো হয়েছিল রাখাল রাজার মূর্তি। কালীয় নাগ দমনের দৃশ্য, মহাভারতের বিভিন্ন দৃশ্য সহ কৃষ্ণলীলার বিভিন্ন গল্প মূর্তির আকারে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রামনবমী ও জন্মাষ্টমীতে তো বটেই, বছরের অন্যান্য দিনেও এখানে ভক্তদের পূজা দেবার ঢল বেশ চোখে পড়ার মতোই। ক্ষীরের নাড়ু ও লাঠি হাতে দণ্ডায়মান রাখাল রাজার গায়ের রং আকাশের মতো নীল। শুনেছি এখানে রাত্রে থাকা যায় না, না। কেন? আমিও দেখেছি কেউ থাকতো না। এই রামনবমী দোল হতো, সব দোকান টোকান আসতো, সন্ধ্যার মধ্যে সবাই বাড়ি চলে যেত। কাউকে আমি কোনো থাকতে দেখিনি। নানা রকম বলে ভয় পায়, তাদের ভয় লাগে, কিন্তু কোনো সময় কোনো কোনো কারো দেখে বা কেউ জোর সহ্যে দেখি গিয়ে কি হয়, তাদের কোনো কিছু খারাপও হয়েছে। নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে এসেছি পূর্ব বর্ধমানের বৈদ্যপুরের গোপালদাসপুরে রাখাল রাজা মন্দিরে। এখানে আসবেন কিভাবে, কি কি দেখবেন, প্রসাদ বুকিং প্রসেস কি আছে, এই মন্দিরের ইতিহাস থেকে লোকমুখে শোনা গায়ে শিহরণ জাগানো ঘটনা, প্রায় সমস্ত কিছুই থাকছে আমার আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সো এনজয় অ্যান্ড কিপ ওয়াচিং। আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা বা হাওড়া বর্ধমান লোকাল ধরে বর্ধমান মেন লাইনের বইঁচি স্টেশনে নেমে বাস, অটো বা টোটো ধরে চলে আসুন তালার মোড়। এখান থেকে টোটোতে 15 মিনিট লাগবে গোপালদাসপুরের রাখাল রাজার মন্দিরে আসতে। এই তালার মোড় থেকে রাখাল রাজার মন্দিরে যাবার পথে আপনার বাম দিকে রাস্তার ধারেই নজরে পড়বে শ্রী শ্রী জগৎ গৌরী মাতার মন্দির, পারলে দেখে নেবেন। ওই দিকটায় তালার মোড়, আর রাখাল রাজা মন্দিরে যাবার পথে রাস্তার ধারে এটা হলো শ্রী শ্রী জগৎ গৌরী মাতার মন্দির। মা মনসা, জগদ্ধাত্রী ও দুর্গা রূপে পূজিতা হন দেবী, যেখানে চিড়ে, দুধ ও কলা দিয়ে ভোগ নিবেদন করা হয়। কারোর মানসিক ছাড়া এখানে অন্নভোগ প্রায় হয় না বললেই চলে। তবে মনে রাখবেন, দেবী দর্শনের জন্য আপনাকে দুপুর 12টার মধ্যে এখানে আসতে হবে। চলুন বাকি রাস্তাটুকু যেতে হবে, কারণ আজকের গন্তব্য গোপালদাসপুরের রাখাল রাজার মন্দির। অটো করে এই রাস্তা দিয়ে এসে আপনাদের নামতে হবে গোপালদাসপুরে রাখাল রাজার মন্দিরের এই মূল ফটকের সামনে। এখান থেকে 7-8 মিনিটের হাঁটা পথ। তবে টোটো করলে আপনারা পৌঁছে যাবেন ওই রাখাল রাজা মন্দিরের একদম সামনেই। সুবিশাল এই মন্দির চত্বরের প্রায় অধিকাংশটাই গাড়ি পার্কিং জোন, যেখানে অনায়াসেই বহু গাড়ি পার্কিং করা যাবে। আর সুবিশাল মন্দির চত্বরে গাছের ছায়ায় সারা দিন গাড়ি রাখলেও আপনাকে এই চত্বরে গাড়ি পার্কিং করার জন্য কোনো রকম পার্কিং চার্জ দিতে হবে না। আজকে রামনবমীর পরের দিন, তাই বেশ কয়েকটা দোকান ও বেশ কিছু লোকজন আপনাদের চোখে পড়ছে। অন্যান্য সাধারণ দিনগুলোতে কিছু ফুলমালা ও ডালার কাউন্টার ছাড়া মন্দির চত্বর এতটা জমজমাট থাকে না। তাই ওই সব দিনগুলোতে আপনার পরিবার ও প্রিয়জনেদের সাথে এখানে চলে আসুন।
ভরা সবুজের মাঝে এখানকার নির্জনতা উপভোগ করতে আপনাদের বেশ ভালোই লাগবে। আর এটার সাথে রাখাল রাজার সঙ্গে দেখা হওয়া আপনার উপরি পাওনা। এটা নাট মন্দির আর সামনে ওটা মূল মন্দির। এই নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন ঘটনা চিত্রাকারে। বহুকাল পূর্বে কাটোয়ার খাটন্তি নামক স্থানে রামকানু গোস্বামী নামে এক ধার্মিক ব্রাহ্মণের বাস ছিল। পারিবারিক কলহে বীতশ্রদ্ধ রামকানু গোস্বামী তাঁর আরাধ্য কুলদেবতা গোপীনাথকে নিয়ে পরিবার সহ চলে আসেন এই গোপালদাসপুরের জঙ্গলে, যেখানে তিনি এক পর্ণকুটির বানিয়ে ভিক্ষাবৃত্তি করে ও গোপীনাথের সেবা করে দিন যাপন করতেন। এই রামকানুর 3 পুত্র সন্তান ছিল, নিমাই চাঁদ, বলদেব ও রাখাল। ছোট ছেলে রাখাল একদিন খেলতে খেলতে বাবার লাগানো ফুল গাছগুলি ছিঁড়ে নষ্ট করে ফেলে। পূজার ফুল না পেয়ে ক্রুদ্ধ রামকানু তাঁর ছেলে ও অন্যান্যদের জিজ্ঞাসা করেন গাছটি কে ছিঁড়েছে। শেষে কোনো উত্তর না পেয়ে তিনি অভিশাপ দেন, যে গাছগুলি নষ্ট করেছে অবিলম্বেই তার মৃত্যু ঘটবে। পিতার অভিশাপে পরের দিনই মৃত্যু ঘটল রাখালের। পরে সমস্ত ঘটনা জানতে পেরে পুত্র শোকে কাতর রামকানু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন। পথ মধ্যে বিশ্রামকালে রামকানু গোপীনাথের স্বপ্নাদেশ পান এবং ফিরে আসেন গোপালদাসপুর গ্রামে। স্বপ্নাদেশে যমুনা নামক পুকুর থেকে ভাসমান নিমকাঠ তুলে বাঘনাপাড়ার 5 বছরের মহাদেব ভাস্করকে দিয়ে তৈরি করানো হয় দণ্ডায়মান গোপীনাথের মূর্তি। স্বপ্নাদেশ অনুযায়ী যাঁর নাম রাখা হয় রাখাল রাজা। যাঁর বাম হাতে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি, যাঁর গায়ের রং আকাশের মতো নীল। এই রামকানু গোস্বামীর পরিবারের সদস্যরাই আজও বংশ পরম্পরায় এই মন্দিরের পৌরোহিত্য করেন। এখানে রাখালরাজ, গোপীনাথ, রঘুনাথ ও নারায়ণের নিত্য সেবা হয়। শোনা যায় মুর্শিদ কুলি খাঁর আমলের সেই নিমকাঠের মূর্তি এটাই, প্রতি বছর অভিষেকের আগে যার শুধু অঙ্গরাগ হয়। মন্দির প্রাঙ্গণে ঢুকে সকাল 10:30টার আগে প্রসাদের কুপন কেটে নিতে ভুলবেন না, যেখানে কুপন মূল্য জনপ্রতি 50 টাকা। প্রসাদের কুপন বুকিং ও মন্দির সংক্রান্ত অন্যান্য জিজ্ঞাসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এটা দোল মঞ্চ, যেখানে প্রতি বছর রামনবমীতে রাখাল রাজার দোল অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মন্দির প্রাঙ্গণে রয়েছে কৃষ্ণলীলার বিভিন্ন ঘটনার উল্লেখ মূর্তির আকারে, যে অপূর্ব মূর্তিগুলি অনায়াসেই যে কোনো কারোরই নজর কাড়বে। সতেরোশো 75 খ্রিস্টাব্দে পোটবার জমিদার গোপাল দাস বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন এবং রাখাল রাজের নিত্য পূজার জন্য প্রচুর সম্পত্তি দান করেন। ওনার নামানুসারেই এই গ্রামের নাম গোপালদাসপুর। শোনা যায় এই গিরি গোবর্ধন মন্দিরটি হলো আসলে একটি সমাধি মন্দির। মন্দির চত্বরে সকলের জন্য রয়েছে জলের ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থাও।
এটাই সেই যমুনা নামক পুকুর। স্বপ্নাদেশে বাগনাপাড়ার 5 বছরের মহাদেব ভাস্করকে দিয়ে যে নিমকাঠের মূর্তি করানো হয়েছিল, এই পুকুরেই তা ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। এটা ভোগ রান্নার ঘর, এটা মূল মন্দির, আর এই মূল মন্দিরের পাশে এটা দোল মঞ্চ। চলুন শ্রদ্ধেয় রামকানু গোস্বামীর পরিবারের এক সদস্যা শ্রদ্ধেয়া শিখা গোস্বামীর সাথে কথা বলে এই মন্দিরের ব্যাপারে আরো কিছু জেনে নেওয়া যাক। নামটা বলুন। আমার নাম শিখা গোস্বামী। শিখা গোস্বামী, আচ্ছা। আর আপনাদের পালা পড়ে, তাই তো? পালা পড়ে আমাদের বৈশাখ মাসে 1 থেকে 15 দিন, আর কার্তিক মাসে 1 থেকে 15 দিন, এই আষাঢ় মাসে 5 দিন, আর কার্তিক মাসে 9 দিন। মন্দিরটা খোলা বন্ধের সময় কি আছে? খোলা এবার সব তো এক নির্দিষ্ট টাইম নেই। আমার পালা হলো, আমরা হলো না সকালে করে 9টা সাড়ে 9টার মধ্যে খুলে দিই। আবার অনেকেরও আছে যে তারা হয়তো 10টা সাড়ে 10টা বেজে যাচ্ছে, 9টার মধ্যে খোলাটা উচিত, কেন ঠাকুর তো শয়নে থাকেন, ওনাকে তোলার ব্যাপার আছে। আর বেলায় বন্ধ হয় কখন? বেলায় বন্ধ হয় মানে 1:30টা 2টোর মধ্যে, যে ভোগ হয়ে যাওয়ার পর ঠাকুরকে যে শয়ন দেওয়া হয় আবার, তখন এবার দরজা বন্ধ করে দেওয়া হয়। আবার বৈশাখ মাসের বৈকালির সময় একবার খোলা হয়, বৈকালি হয়, আবার সে তোলা আরতি হয়, রাত্রে সন্ধ্যা আরতি হয়, তখন আবার খোলা সন্ধ্যা হয়। তখন যেরকম শীতকালে হয়তো 4:30 5টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, বিকালে আবার এখন হয়তো 6টা সাড়ে 6টা বেজে যাচ্ছে, এরকম টাইম। আচ্ছা, আরতি হয় তখন সন্ধ্যা আরতি। বন্ধ হয় কখন মন্দির? মন্দির বন্ধ হয় ওই সন্ধ্যা আরতি হওয়ার পর, ঠাকুরকে শয়ন দিয়ে বন্ধ হয়ে যায়। এটা কতদিনের মন্দির বা কতদিনের মূর্তি? এবার জানা হয়, মনে শোনা গেছে আমার শ্বশুর মশাই 500-700 বছর আগে, সে বংশ পরপর হয়েই যাচ্ছে। এখন আমার শ্বশুর মশাই মারা গেছেন, আমার 3 ভাই, এনারা 3 ভাইয়ের বড়। এবার আমাদের আজকে 5 দিন হয়ে গেল। আচ্ছা, এবার কালকে মেজো, কাল থেকে মেজোর আবার 5 দিন হবে, আবার মেজের পর আবার ছোটোর 5 দিন হবে, এইভাবে চলছে। আবার অন্যদের আবার তারপরে হবে। রং নষ্ট হলে রং হয় নাকি প্রতি বছর হবে? বছরে, প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছরই। আচ্ছা, কখন হয়? মাঘী পূর্ণিমার 2 দিন 3 দিন আগে ঠাকুরকে নামানো হয় ওখানে। তারপরে অঙ্গরা হওয়া যাওয়ার পর এখানে মাঘী পূর্ণিমায় নিয়ে এসে অভিষেক, মানে হোম যজ্ঞ করে ওনারা আবার নতুন করে অভিষেক হয়ে আবার মন্দিরে তোলা। আচ্ছা, আর এখানে প্রসাদ কি প্রত্যেক দিন পাওয়া যায়? প্রত্যেক দিন। আচ্ছা, বছরের কোনো সময় প্রসাদ বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার আছে? না, প্রতিদিন। প্রসাদ মূল্য কত? প্রসাদ মূল্য এখন বেড়ে হয়েছে 50 টাকা। 50? আগে 30 টাকা ছিল, তারপরে 40 টাকা ছিল, এখন 50 টাকা হয়েছে। আচ্ছা, আর প্রসাদ বুকিং সিস্টেম কি আছে? মানে ধরুন বাইরে থেকে কেউ এলো, তাকে কটার মধ্যে আসতে হবে বা কটার মধ্যে? সে 10টা সাড়ে 10টা এর মধ্যে আসতে হবে। সে পুজো দিতেও পারবে, ভোগের প্রসাদ খেতে পারবে। ফোন করলেও? আচ্ছা, ফোন করলেও হবে? কোনো নির্দিষ্ট ফোন নাম্বার আছে? হ্যাঁ, নির্দিষ্ট ফোন নাম্বার আছে, ওই তো ওখানে সব লেখা রয়েছে, দেয়ালের গায়ে লেখা রয়েছে। ওকে। এখানকার বছরে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো কি আছে? এই যে রামনবমী দোল, আচ্ছা, আর ওই মাঘী 1 বৈশাখ, আর মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, 1 বৈশাখ, আর রামনবমী, আর জন্মাষ্টমী। রাত্রে হয়। আর শুনেছি এখানে রাত্রে থাকা যায় না, কেন?
থাকা যায় না, কিন্তু এখন মানুষ থাকছে, আগে থাকতো না। আমিও দেখেছি কেউ থাকতো না। এই রামনবমী দোল হতো, সব দোকান টোকান আসতো, সন্ধ্যার মধ্যে সবাই বাড়ি চলে যেত। কাউকে আমি কোনো থাকতে দেখিনি। গিরি গোবর্ধন মন্দির যেটা দেখছিলাম, ওখানে শুধুমাত্র একটা গরুর মূর্তি আছে। ওখানে যে আমাদের যে প্রথম সৃষ্টিকর্তা রাখাল্লা যে রামকানু গোস্বামী, যে আমাদের গোস্বামী বংশের যে মাতা শিরোমণি, ওনার নাকি মৃত্যুর পর ওনাকে সমাধি দেওয়া হয়েছিল। তার মানে ওটা সমাধি মন্দির। সমাধি মন্দির, ওই জন্যে গোবর্ধন পুজো হয়। আচ্ছা। এবং 700 বছর আগে উনি তো মনে কোনো সামান্য মানুষ ছিলেন না। এখানে ঠাকুরের ভোগে কি কি থাকে? রাখাল্লাজের মানে আলো চালের ভাত, আচ্ছা, আলু ভাতে ঘি, শাক ভাজা, এবার আর অন্যান্য 5 রকম ভাজা, আর এবার চচ্চড়ি, শুক্তো, কলাইয়ের ডাল, এবার পায়েস, চাটনি, এটা করতেই হবে। তো এবার তারপরে তুমি যা করবে করো, পোস্ত, শুক্তো, এবার তুমি যা করলে। কিন্তু কয়েকটা কমন আইটেম থাকে যেটা ঠাকুরের পছন্দের, ওটা ওনাকে দিতেই হয়, ওটাই জিজ্ঞেস করছি। ওইটা আমাদের এই যে এটা দিতে হয়, মানে ওই 5 রকম ভাজা, চচ্চড়ি, শুক্তো, ডাল, চাটনি আর পায়েস, এটা দিতেই হবে, ওটাই জিজ্ঞেস করছি। আমি তো তোমাকে বললাম বাবা আগেই যে ভীষণ জাগ্রত, আমি মনে প্রাণে বিশ্বাস করি ভীষণ জাগ্রত উনি। মানে যে কাজে মানে আসে তাদের সব মনস্কামনা পূরণ হয়, আমি এটুকু বলতে পারবো। আর এবার সবাইকে জানাচ্ছি যে আসার জন্য। এখানে অনেক মানুষ আসে না, চেনে না, জানে না, তাদের আসার জন্য বলছি। আপনারা কি রুট ডাইরেকশনটা বলতে পারবেন? মানে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এখানে লোকে কিভাবে আসবে, ওটা কি বলতে পারবেন? হাওড়া থেকে শিয়ালদা বইচি স্টেশন। আচ্ছা, ওখান স্টেশন থেকে বইচি বদ্দিপুর বাসে চেপে তালার মোড়ে নেবে, ওখান থেকে এবার যেভাবে অটো টোটো করে গোপালদাসপুরে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুরকে ভোগ নিবেদনের পর এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। দিয়ে দাও না মশাই, এই দুটো। মন্দির সংক্রান্ত আপনাদের জিজ্ঞাসার জন্য কয়েকটি ফোন নাম্বার আমি বেশ কয়েকবার স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নেবেন। আজকে এখানেই শেষ করছি, অনুগ্রহ করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন, নমস্কার।